হাই, ওয়েলকাম টু মানুষ কি ভাবছে। গত মানুষ কি ভাবছের এপিসোডে আমরা আইজার কলকাতা গিয়েছিলাম সেখানকার পিএইচডি স্কলার অনামিত্রের আত্মহত্যার কারণ এবং তার ব্যাক স্টোরি জানতে। আজকের এই এপিসোডেও আইজার কলকাতাতেই আমরা শ্যুট করেছি এবং সেখানে গিয়ে আমরা জানার চেষ্টা করেছি যে ভারতবর্ষে একজন পিএইচডি স্টুডেন্ট প্রত্যেক দিন কী ফেস করে। এই পুরো এপিসোডটা দেখলে তোমরা বুঝতে পারবে যে একজন পিএইচডি স্টুডেন্টকে অনেক সময় স্লেভের মতো ট্রিট করা হয়। তো চলো দেখা যাক আইজার কলকাতার পিএইচডি স্কলাররা এই পিএইচডিদের অবস্থা নিয়ে কী ভাবছে। আমার প্রথম প্রশ্ন ছিল যে অনামিত্র যে ডিপার্টমেন্টে ছিল সে ডিপার্টমেন্ট অফ বায়োলজিক্যাল সায়েন্সেসের এক্স্যাক্টলি অবস্থাটা কীরকম। আমার 6 ইয়ার্সের এক্সপিরিয়েন্স, পার্সোনাল এক্সপিরিয়েন্স যেটা বলে ইটস আ ভেরি টক্সিক প্লেস টু বি। আমি সব জায়গার বলতে পারবো না, কিন্তু আইজার কলকাতার বায়ো ডিপার্টমেন্ট এক্সেসিভলি টক্সিক। এইখানে নিউ কামার্স যারা আছে, যারা ফ্যাকাল্টিতেও প্রথম দিকে তারা যথেষ্ট ফ্রেন্ডলি পোস্ট করে, কিন্তু ওভার টাইম 6 মান্থস 7 মান্থস এক্সেসিভ খারাপ অবস্থা হয়ে যায়। স্টুডেন্টদের মধ্যে আমাদের মধ্যে একটা জোক আছে, ইউ আর ইন দ্য হানিমুন ফেজ। কম্প্রিহেন্সিভ এক্সামের আগে দ্য ফার্স্ট ইয়ার ইউ আর ইন আ হানিমুন ফেজ, যেখানে গাইড খুব ভালোবাসবে, খুব ফ্রি দেবে, বাট দ্য মোমেন্ট কম্প্রিহেন্সিভ হয়ে যায় বা এসআরএফ হয়ে যায় স্টুডেন্টদের, তারপরে স্বরূপটা তাদের বেরোতে লাগে। মানে দিস ইজ দ্য পয়েন্ট, এবার স্টুডেন্টটা বেরোতে পারবে না। এই জায়গাটার থেকে যেই মেন্টাল প্রেশারটা দেওয়া শুরু হয় প্রথম দিকে, আমার যেটা মনে হয় পিএইচডিতে একটা স্ট্রাকচার্ড ওয়ার্ক হেল্পস আ লট স্টুডেন্টদের। ফার্স্ট ইয়ার থেকেই যদি একটা স্টুডেন্টের থিসিস বা তার প্রজেক্ট সেটা যদি স্ট্রাকচার্ড হয়ে যায়, এভরি ইয়ার আমি এই অবজেক্টিভসগুলোকে পুরো করবো, আইল গেট আ পেপার অ্যাগেন্স্ট দ্যাট, তাহলে বাই দ্য টাইম দ্যাট পার্সন রিচেস হিজ 4th or 5th year হি ইজ ইন আ ওয়েল টু ডু কন্ডিশন। এখানে কি হয়ে যায়, প্রথম দিকে দেয়ার আর ইনসেন নাম্বার অফ স্টুডেন্টস, প্রথমত 8 জন 10 জন 12 জন অ্যাট আ টাইম। গাইড যারা বেরোচ্ছে তাদের উপরে পুরো ফোকাসটা রেখে দিচ্ছে, যারা নিউ কামার তাদের উপর ফোকাস করছে না, দে আর সোলি লেফট অ্যাট দ্য গ্রেস অফ দ্য সিনিয়র স্টুডেন্টস। তো এবার সিনিয়র স্টুডেন্টরা যদি গাইড করলো তো ভালো, না করলো তো না করলো, ইউ ক্যান ফোর্স দেম, কেন কি ওটা তাদেরও রেসপন্সিবিলিটি না, ইটস দ্য পিআই's রেসপন্সিবিলিটি টু ট্রেন দ্য নিউ গাই। এবার সিনিয়ররা যদি ভালো সিনিয়র পেলে তো তোমার ভাগ্য ভালো, যদি না পেলে দেন ইউ এন্ড আপ ইন আ টক্সিক কন্ডিশন উইথ বুলিং অ্যান্ড র্যাগিং হ্যাপনিং অল দ্য টাইম। অ্যাকাডেমিক র্যাগিং বা বুলিং যে কী করতে পারে সেটা আমরা প্রায়শই দেখতে পাই, কিন্তু শুরুর থেকে প্রপার হেল্প আর গাইডেন্স না পাওয়া একজন পিএইচডি স্কলারের জীবনে কতটা সমস্যা তৈরি করতে পারে জানো। একটা 5th ইয়ারে এসে বলা হচ্ছে 5 বছরের কাজ তুমি একসাথে পুরো সাজিয়ে এর থেকে পেপারও বার করে দাও, এর থেকে থিসিসও বার করে দাও, আর হাউ আর ইউ এবল টু? যখন তুমি 5 বছর পর ওটাকে সাজাচ্ছ, ইউ রিয়েলাইজ ইউ হ্যাভ মিসিং এক্সপেরিমেন্টস হিয়ার এন্ড দেয়ার, ইউ ডোন্ট হ্যাভ টাইম। কেন কি সেইখানেও আফটার 5 ইয়ার যারা কাজ শেষ করতে পারেনি তাদের দে ওয়ার্ক উইদাউট পেমেন্টস, নো স্টাইপেন্ডস। কোনো প্রফেসরের যদি ইচ্ছা হলো সে সেই স্টুডেন্টকে দিল, কিছু ইচ্ছা হলো তো দিল, যাকে ইচ্ছা হলো না দিল না। সো তোমারও মাথায় এটা থাকছে আমাকে বাটারিং করে যেতে হবে ইফ আই ওয়ান্ট টু গো সামওয়্যার। বারবার একটা একটা ব্ল্যাকমেল করা, তোমার রেকমেন্ডেশন আমার হাতে, তুমি আমার ইচ্ছা মতন চলো, এলস ইউ ওয়ন্ট গেট রেকমেন্ডেড। আমি 5 বছর ধরে একটা জায়গায় টাইম ইনভেস্ট করছি, আমার ইন্টেলেক্ট ইনভেস্ট করছি, তারপরে আমাকে একটা সার্টিফিকেট দেওয়া হবে না যে ইয়েস আই এম প্রফেশনালি সায়েন্টিফিকলি সাউন্ড এনাফ টু পারসিউ মাই ওয়ার্ক এলসওয়্যার। এটা কী ধরনের ব্ল্যাকমেল? আমরা প্রতি মুহূর্তে তাদের কাছে কিছু না কিছুভাবে বাধা। রেকমেন্ডেশন সিস্টেম যে কতটা ফাঁপা সেটা নিয়ে আমরা আগের ভিডিওতে আলোচনা করেছি। তবে একজন গাইডের কাছে পিএইচডি স্টুডেন্টের জীবন খালি ল্যাব বা রেকমেন্ডেশন সিস্টেম অবধিই বাঁধা নয়। একজন পিএইচডি স্টুডেন্ট বছরে 25 থেকে 30টা ছুটি পেতে পারে, যেটা তার প্রাপ্য, কিন্তু নিজের গাইড বা সুপারভাইজারের কাছে সেই প্রাপ্য ছুটি চাইতে গেলে কি শুনতে হয় জানো? তোমার কাছে অপশন আছে, তুমি ছুটি নিতে পারো, বাট আই প্রেফার ইউ নট। আর কেউ যদি তার গাইডের বিরুদ্ধে গিয়ে ছুটি নিচ্ছে, করছে এই জিনিসগুলো, তার লিভ অ্যাপ্লিকেশানে নাস্টি কমেন্টস লিখে দেওয়া হচ্ছে। সেই কমেন্টগুলো তো রেকর্ড হচ্ছে অফিসিয়ালি। আমার পার্সোনালি চেনা এরকম কন্ডিশন আছে, কেস আছে, গাইড লিখে দিয়েছে ওর প্রচুর কাজ আছে, তাও ওর মনে হচ্ছে ওর লাক্সারি আছে ছুটি নেওয়ার, সো দ্যাট পার্সন ক্যান ডু হোয়াট শি ফিলস লাইক। তোমার বেসিক অধিকারের সর্বস্বটুকু কেড়ে নেওয়া হলেও তুমি প্রতিবাদ করতে পারবে না, নিজের অধিকারের জন্য আওয়াজ তুলতে পারবে না। কেন জানো? এখানে সোশ্যাল ইস্যুস নিয়ে, স্টুডেন্ট ইস্যু হোক, যে কোনো সোশ্যাল ইস্যু নিয়ে কথা বললে সেটা হয়ে যায় এনজিও গিরি করছো তুমি। তো সেটা করার হলে ইউ গো আউটসাইড অ্যান্ড ডু।
not here. You were JNU or Go Jadavpur. outside. ঠিক কথা। সো অ্যাজ আ হিউম্যান বিইং আমি কি শুধুই একজন সায়েন্টিস্ট? আমার কি সোসাইটির প্রতি কোনো দায়বদ্ধতা নেই? হ্যাঁ মানে স্পেশালি যে সোসাইটি তোমার ফেলোশিপটা প্রত্যেক মাসে তোমার ব্যাংক অ্যাকাউন্টে পাঠায় না, সিএসআইআর, অ্যাটলিস্ট তার প্রতি তোমার তো দায়বদ্ধতা রয়েছে যে প্রশ্ন করার যে ভাই আমার ফেলোশিপটা কোথায়। সিএসআইআর বা কাউন্সিল অফ সায়েন্টিফিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল রিসার্চ হচ্ছে সেই অর্গানাইজেশন যারা সায়েন্স বা টেকনোলজিতে যারা পিএইচডি করছে তাদেরকে প্রত্যেক মাসে একটা ফেলোশিপ দেয়। বোঝার সুবিধার জন্য বলি এই ফেলোশিপটাকে তুমি ধরতে পারো কাইন্ড অফ আ স্যালারি। তো স্যালারি তো প্রত্যেক মাসেই আসা উচিত, সাধারণ জ্ঞান তো তাই বলে, কিন্তু এক্ষেত্রে তা হয় না। সিএসআইআর তার ফেলোদের ফেলোশিপ দিতে কখনো কখনো 2 মাস, 3 মাস, 6 মাস অবধি ডিলে করে। একজন স্টুডেন্ট যার পুরো ভরসায় এই ফেলোশিপের টাকা, সে কিভাবে জীবন চালায় ভাবতে পারছো? এখানে সব স্টুডেন্ট তো খুব ওয়েল টু ডু ফ্যামিলি থেকে না, আর এই এজে এসে মেজরিটি অফ আওয়ার প্যারেন্টস আর রিটায়ার্ড পার্সোনাল, নট নেসেসারি দে উড বি হ্যাভিং আ গুড রিটায়ারমেন্ট প্ল্যান। অনেক মা বাবা নিজের বাচ্চাদের উপর এই মুহূর্তে ডিপেন্ডেন্ট। আমি আমার পেট ভরতে পারছি না, আমি আমার মা বাবার পেট ভরবো কী করে? আর এই সময়টা যদি আমি এলসওয়্যার এমপ্লয়েড হতাম, আই মাইট হ্যাভ বিন ইন আ বেটার পজিশন টু হেল্প দেম, টু সাপোর্ট দেম। এই জায়গাগুলোতে আর এখানে মুখ খোলা যাবে না। এই জায়গাটা আমি একেবারেই বুঝি না। নিজের ভিউজ রাখার তো ডেমোক্রেটিক রাইট আছে আমাদের কোথাও না কোথাও, তো সেইখানে আমার সাথে যদি কিছু খারাপ হচ্ছে, রেপারকেশনসের ভয় আমি মুখ খুলতে পারবো না। মুখ খুললেই বেরিয়ে যাও, চলে যাও, রিজাইন করে দাও, টার্মিনেট করে দেওয়া হচ্ছে, তাড়াতাড়ি ভাগিয়ে দেওয়া হচ্ছে, ইনস্টিটিউট লেভেলে সাপোর্ট করা হচ্ছে না, ইভেন বলে দেওয়া হচ্ছে ইনস্টিটিউট তোমাকে হেল্প করতে ঠিক রাজি না। সো ইউ ফাইন্ড ইউর ওন ওয়ে, কীভাবে তুমি করবে। দিস ইজ ইয়োর ওয়ার্ক, ইয়োর পিএইচডি, ইউ হ্যাভ টু রিয়েলাইজ কীভাবে তুমি এটাকে করবে কমপ্লিট। তো সব কিছু ইফ আই হ্যাভ টু ফিগার আউট, দেন আই উড হ্যাভ বিন দ্য সুপারভাইজার। তাহলে তো আমরা আইনস্টাইন হয়ে যেতাম না, সেলফ রাইট করতাম পেপারগুলো আর পাঠিয়ে দিতাম। সিএসআইআর ঠিক সময়ে টাকা দিচ্ছে না, ইনস্টিটিউটও হেল্প করতে রাজি না, অথচ ফ্যামিলি রেসপন্সিবিলিটিস রয়েছে, নিজেকেও তো খেয়ে পরে বেঁচে থাকতে হবে। যথেষ্ট হোস্টেল না থাকার কারণে আইজার কলকাতার 2020 সালের পর থেকে যত পিএইচডি স্কলার রয়েছে তারা বাইরে রুম রেন্ট নিয়ে থাকতে বাধ্য হয়। সেখানে বাড়ি মালিককে তো রেন্টের টাকা দিতে হবে, বিজ্ঞান সাধনা করছো বলে তো আর রেন্ট মকুব হয়ে যাবে না। এই অবস্থায় দাঁড়িয়ে পিএইচডি স্কলাররা কীভাবে সার্ভাইভ করছে ভাবতে পারছো? আই নো পিপল হু আর ফোর্সড টু টেক আ লোন বাইরে থেকে। সেই লোন রিপেমেন্ট যখন ঠিক আছে, লোকে না খুব ইন্টারেস্টিংলি বলে ঠিক আছে 1 মাস আসেনি, 6 মাস আসেনি, যখন আসবে ইউ উইল বি আ লাখপতি, বাট দ্যাট ল্যাক্স ইজ গোয়িং টু লোন রিপেমেন্ট। আমি আমার মাকে এটা বলতে পারবো না যে মা সরি এই মাসে না তোমরা না খেয়ে চলো, বিকজ আই ডোন্ট হ্যাভ দ্য মানি। আমি কিছুভাবেও তাকে সাপোর্ট করার চেষ্টা করব। হাই ইন্টারেস্ট রেটসে আমি লোন নেবো দরকার পড়লে, সেই লোন রিপেমেন্ট হবে, ইন্টারেস্টের টাকা আলাদা কাটবে। তো দিনের শেষে আই এম লেফট উইথ জিরো। ওই যে লাখপতি হলাম আমি একবারে 2 লাখ টাকা যেটা আমি দেখলাম, হয়তো আই পেড 2.5 lakhs অলরেডি, আমার শেষ হয়ে গেল। যেই ওই টাকাটা হলো উল্টো আরও 50,000 আমার লেগে গেল। এই জিনিসটা তো, এই কনস্ট্যান্ট ফাইন্যান্সিয়াল প্রবলেমের প্রেশারে যখন আমরা কাজ করছি, মাথায় চিন্তা হচ্ছে আজকে রাত্রিরে খাবো কি, এইদিকে আমি একটা ইম্পর্টেন্ট এক্সপেরিমেন্ট করছি। তো কিভাবে এই জায়গাগুলো আমরা ব্যালেন্স করব? এই জায়গাগুলোতে আমার মনে হয় ইনস্টিটিউট লেভেলে যদি ওই পিরিয়ডটার অ্যামাউন্ট ইনস্টিটিউট দিয়ে দিল, যখন আমাদের ফেলোশিপ এলো আমরা ইনস্টিটিউটকে সেটা রিপে করে দিলাম, আমাকে তাহলে লোন শার্কদের কাছে যেতে হয় না, আমার মেন্টাল স্ট্রেসটা থাকে না। মেন্টাল স্ট্রেস না থাকলে কি আর পিএইচডি করা যায়? পিএইচডি ডিগ্রির সাথে এই মেন্টাল স্ট্রেস বাই ওয়ান গেট ওয়ানের মতো ফ্রি। টাকা নিয়ে বিপত্তির গল্প তো তোমরা শুনলে, তবে এর পাশাপাশি আরও অনেক টাকার গল্প রয়েছে। পিএইচডি ফেলোরা ফেলোশিপ বা এই স্যালারি ছাড়া আরেকটা টাকা পায়, যেটাকে বলা হয় কন্টিনজেন্সি মানি। এই কন্টিনজেন্সির ওপরেও স্কলারদের সবসময় অধিকার থাকে না। কিছু ল্যাবে এরকমও হয়েছে বা হয়ও যে স্টুডেন্টদের যে কন্টিজেন্সি অ্যামাউন্টটা থাকে, গাইড বলে দেয় ওই টাকাটা কন্টিজেন্সি তোমাকে ল্যাবে দিতে হবে, ইউ প্রোভাইড ইউর ব্যাঙ্ক ডিটেলস। ইয়েস, ইট হ্যাপেন্স, ইট হ্যাজ হ্যাপেন্ড হিয়ার ইন আওয়ার ডিপার্টমেন্ট। ল্যাবের জিনিস কেনা হবে, স্টুডেন্টের কন্টিজেন্সি টাকায় কেনা হবে। কেন কি গাইডের কাছে অ্যাপারেন্টলি ফান্ড নেই? ফান্ডে নেই তো আপনি স্টুডেন্ট নিচ্ছেন কেন? আর যদি সে কন্টিজেন্সির অ্যামাউন্টটা না দেয়, তাকে বাকায়দা ফোর্স করা হয় যে তুমি না দিলে তুমি ল্যাবে তোমায় থাকতে হবে না। একজনকে নো ডিউজ দিতে এরা ঝুলিয়েছিল বিকজ শি রিফিউজ টু পে দ্য কন্টিজেন্সি অ্যামাউন্ট।
হার কন্টিজেন্সি অ্যামাউন্ট। ল্যাবের তরফ থেকে সে কোনো কোঅপারেশন পাচ্ছেই না কাজের জায়গায়, তার উপর থেকে তার যেটুকু টাকা আছে সেটা দিয়ে সে কোনো রকমে কিনে ম্যানেজ করছে, তারপরে বলা হচ্ছে যা কিছু আছে দিয়ে দাও। হু আর ইউ টু ডিকটেট মাই ফান্ডস? গাইডের কন্টিজেন্সির টাকায় আমি বলছি কি কেনা হয়, ম্যাক কেনা হয়, আইপ্যাড কেনা হয়। কেন কেনা হয়? যাতে বাইরে যখন বিদেশে গিয়ে প্রেজেন্টেশন দিতে হবে বা অন্য আইজারে গিয়ে আইটি দিকে প্রেজেন্টেশন দিতে হবে, যে ম্যাকটা খুলছে সেটা যেন, মানে ল্যাপটপটা খুলছে সেটা ম্যাকের হয়। হ্যাঁ, ওটা ওনাদের ইমেজমেন্ট দুরন্ত একটা ফান্ড ইউজ হয় সায়েন্টিফিক রিসার্চের জন্য, বিকজ অ্যাপারেন্টলি ম্যাক ছাড়া কি রিসার্চ করা যায়? একদম না। ম্যাক ইজ দ্য ফাইনাল স্টেটমেন্ট, ইউ আর ডুইং হাই এন্ড রিসার্চ। ভলে তার মধ্যে তোমার কোয়ালিটি অফ ওয়ার্ক ইজ সাবস্ট্যান্ডার্ড, ডাজন্ট ম্যাটার, কিন্তু ওইটা থাকতে হবে। এবার ঘটনা হচ্ছে পিএইচডি স্কলারের কন্টিনজেন্সির টাকা দিয়ে ল্যাবের কেমিক্যাল কেনা যায়, তবে এভাবে জোর করা যায় কি? আর টাকা না দিলে প্রতিশোধমূলক আচরণ পোষণ করা যায় কি? করা যায় হয়তো, बड़ी बड़ी इंस्टीट्यूटों में ऐसी छोटी छोटी ऑपरेशन হতি रहती है সেনিয়রিটা। তবে এই ইনস্টিটিউটগুলো বড় হওয়ার পেছনে একটা মেজর কন্ট্রিবিউশন থাকে পিএইচডি স্কলারদের, যারা রোজ দিন রিসার্চ ওয়ার্কটা করছে। আর এই পিএইচডি স্কলাররা অনেক সময় আনপেড লেবারের মতো কাজ করে, জানো? এখন এরকম নাটক শুরু করে দেওয়া হচ্ছে যে র্যাঙ্কিং বাড়াতে হবে, ভাই তাড়াতাড়ি পিএইচডি বার করতে হবে, তার জন্য কি করো সাবস্ট্যান্ডার্ড ওয়ার্ক পিএইচডি এনআইআরএফ র্যাঙ্কিং বাড়াতে হবে। এক্স্যাক্টলি, তো সাবস্ট্যান্ডার্ড ওয়ার্ক পিএইচডি থিসিস করে কোনো রকমের ডিগ্রিটা 5 বছরের মধ্যে দিয়ে দাও, তারপরে তুমি থাকো উইদাউট পে, দিয়ে তোমার পেপারটা, কেন কি দ্যাট পেপার ইজ ইউর বেবি, ইউ ক্যান নট লিভ দ্যাট পেপার, দ্যাট অথরশিপ, তারপরে তুমি থেকে পেপারটা করো। But I won't pay you for that. That is volunteer job. You're doing it out of your own accord. এই যে তোমার সময়টা নষ্ট হলো প্রথম দিকে উইদাউট সুপারভিশন, উইদাউট হেল্প, ওই সময়টা তাহলে কে অ্যাকাউন্ট করবে? I am running in my 6th year. Is it completely my fault যে আমি ওটা 5 years এর মধ্যে র্যাপ করতে পারিনি? I was hit with COVID. Most of us in 19, 20, 21 batches, we were hit with COVID. আমাদের তো by default 1 বছর খেয়ে গেছে। তার মধ্যেও উই ট্রাইড ওয়ার্কিং টু কিপ থিংস আফ্লোট, কাজ করেছি, অফকোর্স একবার হয়নি, আমাদের সময় লাগবে। তো সেইখানে যদি আমি এক্সটেনশন চাইছি, কি আমি সাবসিস্টেন্স চাইছি, হেল্প চাইছি ফাইন্যান্সিয়াল, সেইটা আমি তো ভিক্ষে চাইছি না, আমি কাজ করছি, তার এগেনস্টে আমি টাকা চাইছি। আর আপনার যদি মনে হয় যে এটা ইজ নট পসিবল ফর ইউ, ফর ইউর ইনস্টিটিউট, আপনারা সেইভাবে স্ট্রাকচার করতেন আমাদের কাজ, কিছুভাবে তো হেল্প করা যায় একটা মানুষকে, না সেই হেল্পটা এখানে পাওয়া যায় না। মুখ খোলার গিফট, বেরিয়ে যাও, ভদ্রভাবে যেটা করা যেতে পারে তাড়াতাড়ি সাবস্ট্যান্ডার্ড যা হোক পিএইচডির ডিগ্রিটা হাতে দাও, বার করে দাও ক্যাম্পাসের বাইরে, এখানে না থাকলে তো কিছু করতে পারবে না, জাস্ট আউট করে দাও ক্যাম্পাসের বাইরে। একটা সময় ভারতবর্ষে পিএইচডি ফেলোশিপের টাকার পরিমাণটা খুব কম ছিল, এবং দুর্ভাগ্যবশত আজকে যারা গাইড বা সুপারভাইজার তারা ম্যাক্সিমামটা ওই সময়ে পিএইচডি করেছে। আজকের দিনে দাঁড়িয়ে টাকাটা রেগুলারলি না এলেও টাকার পরিমাণটা মোটামুটি সম্মানজনক। এই যে টাকাটা বেড়েছে সেটা নিয়েও কথা শোনানো হয়। আমাদের সময় তো আমরা না পেয়েও কাজ করেছি, তোরা কাজ করছিস না, সেখানে আমার আর একটা কোয়েশ্চেন আসে তখন, যে কাজ করছি না সেটা আপনি জাজ করছেন কি করে, কোন পয়েন্ট থেকে আপনি জাজ করছেন? আর যদি আপনার সাথে সে সময় কিছু খারাপ হয়ে থাকে, ইজ ইট নট ইয়োর মোরাল রেসপন্সিবিলিটি টু ব্রেক দ্য চেইন? তাহলে তো এই ডোমেস্টিক ভায়োলেন্স, উইমেন রাইটস, দিস দ্যাট, এগুলো তো কোনো পয়েন্টই নেই। ওয়াই ওয়ার দিস থিংস মেড? সেই সময়ও অনেক মহিলা মার খেয়েছে, তাই বলে এখনো মহিলারা মার খাবে? সেই সময় মেয়েদের পড়তে দেওয়া হয়নি বলে এখনো পড়তে দেওয়া হবে না? দ্যাট ওয়াজ আ রং থিং দ্যাট হ্যাপেন্ড। It's up to you, the elite class, the educated class, to break the chain. ওই জিনিসটা যাতে কন্টিনিউ না হয়। আপনার গাইড আপনাকে বুলি করেছে তাই বলে আপনি আপনার স্টুডেন্টকে বুলি করবেন? তাহলে আপনার মধ্যে আর একটা ইলিটারেট সামবডি যে দুনিয়া দেখেনি, বোঝেনি, জানেনি, তার মধ্যে কি ডিফারেন্স রয়ে গেল? এই টাকা পাওয়া আগে কি হতো, এটা নিয়ে একটা ফানি ইনসিডেন্ট বলছি। একটা সময় আমি ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দি কাল্টিভেশন অফ সায়েন্স অর্থাৎ আইএসিএসে একটা প্রজেক্ট ওয়ার্ক করছিলাম। এই ইনস্টিটিউটেই নোবেল লরেট সিভি রামন কাজ করতেন। সেখানকার ফ্যাকাল্টিরা স্টুডেন্টদের প্রায় বলতেন, সিভি রামন ভাঙা ছাতার তলায় নোবেল বাগিয়েছে, তোরা কি করছিস? অন্যদিকে স্টুডেন্টরাও ফ্যাকাল্টিদের বলতো যে সিভি রামন ভাঙা ছাতার তলায় বসে নোবেল বাগিয়েছে, আপনারা কি করছেন? জোকস অ্যাপার্ট, যদি তোমাকে কনস্ট্যান্টলি তোমার ওয়ার্ক প্লেসে এইভাবে বুলি করা
করা হয় তাহলে সেটা মেন্টালি কতটা এফেক্ট করবে ভাবতে পারছো? যদি ল্যাব এর মধ্যে ইউ আর কনস্ট্যান্টলি বিং বুলিড, ইউ আর র্যাগড, যদি ল্যাবের ভেতরে তোমার সাথে কেউ কোঅপারেট না করে, আমি স্টুডেন্টসদেরকে এক সেকেন্ডের জন্য দায়ী করবো না এর জন্য। কেন কি একটা স্টুডেন্টের কি ক্ষমতা, ল্যাব তো মেনটেন বাই দ্য পিআই, সে যদি সাপোর্ট করছে এই জন্যই সেই বুলিরা বুলি করতে পারছে। কেন কি আমরা তো কমপ্লেন করছি, আমরা তো বলছি যে আমার সাথে ম্যাম এই খারাপটা হলো, কি স্যার আমার এই প্রবলেমটা ফেস করতে হচ্ছে। অ্যাজ এ পিআই আপনার রেসপন্সিবিলিটি কি? আপনি কেন ইন্টারভিন করেননি ওখানে? আপনার বাড়িতে আপনার 2 সন্তান যখন খেলনা নিয়ে মারপিট করে, আপনি তো গিয়ে থামান, আইদার দুজনকেই সিমিলার খেলনা দিয়ে দেবেন বা দুজনের হাত থেকে এই খেলনাটা কেড়ে নেবেন, কোনো কিছু তো আপনি করবেন। সেখানে যদি দেখা যায় যে আপনি একজনকে খেলনাটা দিয়ে আর একজনকে উল্টো চাটি মেরে বসিয়ে দিলেন, তো ভেতরে তো ডিস্ট্রাস্ট তৈরি হবে। আর একটা স্টুডেন্টকে এক ঘরে করে দিয়ে তার সব প্রিভিলেজ সব কিছু কেড়ে নিয়ে তার সাথে ডিসক্রিমিনেশন যদি দিনের পর দিন করতে থাকেন, কি করে সে ল্যাবে বসে কাজটা করবে? তারপর কি করে সে ল্যাবে তার মনটা টিকবে? কাজ সে করতে চায় কিন্তু সেখানে গিয়ে এক ঘরে হয়ে বসে আছে, বয়কটেড হয়ে বসে আছে, তাকে পাগল লেবেল করে দেওয়া হলো, ওহ দ্যাট পারসন ইজ ভেরি আনসোশিয়াল, সেইটা পুরো ডিপার্টমেন্টে ইন্টারেস্টিংলি ছড়িয়ে দেওয়া হলো। তাহলে সে কতক্ষণ ওই ইনস্টিটিউটে বসে থাকতে পারবে? এটা কিন্তু একাডেমিক্সে খুব কমন একটা প্র্যাকটিস, একজন স্টুডেন্টকে পুশ করে দূরে সরিয়ে দিয়ে তাকেই আনসোশ্যাল লাগিয়ে দেওয়া, যেন সে পিএইচডি করতে আসেনি, রিসার্চ করতে আসেনি, ইনস্টিটিউটে এসেছে পিআর করতে, সেটাই তার প্রাইমারি কাজ। আমি একটা মেল করেছিলাম তাতে যে আমরা এখানে সায়েন্স করতে আসছি না বিউরোক্রেসি শিখতে আসছি। দিস ইজ নট মাই জব রোল। যদি আমি পলিটিক্স শেখারই আমার থাকতো, আমি ইন্ডিয়ান পলিটিক্সেই ডাইরেক্ট নামতাম, আমি পিএইচডি করতে আসতাম না। আমি সায়েন্স শিখতে এসেছি, অ্যান্ড সায়েন্স করার জন্য, শেখার জন্য, প্রোপাগেট করার জন্য আমার মনে হয় না মোটা চামড়া দরকার। ইন্টেলেক্ট দেখে সায়েন্স। তো যেখানে আমি আমার ইন্টেলেক্ট দেখাতে এসেছি সেখানে আপনি আমায় সাজেশন দিচ্ছেন এত ছুঁই হো না, একটা মোটা চামড়া করো নিজে। why do I even need to grow a thick skin? আমি পলিসি মেকার হতে চাই না, আমি সায়েন্স করতে চাই। আপনি আমাকে প্রফেশনালি দেখুন আমি কাজ কীরকম করছি, যদি সেটা না করতে পারি অ্যাজ আ গাইড, আপনার রেসপন্সিবিলিটি আমায় সুপারভাইজ করা। দ্যাট ইজ ওয়াই ইউ আর কল্ড এ গাইড, সুপারভাইজার। আপনি সেইখানে যদি নিজের দায়িত্বটা ঝেড়ে দিয়ে বলেন ডু দিস ডু দ্যাট, এটা তোমার মিস্টেক, why don't you have a thick skin? No ma'am, it's not my mistake. ধরো তুমি কনস্ট্যান্টলি বুলিড হচ্ছ এবং তারপর তোমাকেই দোষারোপ করা হচ্ছে যে তুমি মেন্টালি স্ট্রং না। আর এই পিএইচডির জায়গাটা না কর্পোরেট দুনিয়ার থেকে অনেকটা আলাদা। কর্পোরেটে যদি তুমি বুলিড হও তাহলে তুমি রিজাইন করো, নোটিস পিরিয়ড সার্ভ করো, তারপর অন্য কোনো কোম্পানিতে জয়েন করো। সবার কাছে সেই লাক্সারিটা না থাকলেও ইউ স্টিল হ্যাভ অ্যান অপশন। বাট পিএইচডির ক্ষেত্রে এরকম কোনো অপশন নেই। তুমি যদি একবার একটা ল্যাব ছেড়ে বেরো তাহলে পরবর্তীকালে যে ল্যাবে যাবে সেখানে গিয়ে আবার তোমাকে শূন্য থেকেই শুরু করতে হবে। তাই অগত্যা অনেককেই থেকে যেতে হয়, উইচ লিডস টু অ্যাংজাইটি, ডিপ্রেশন অ্যান্ড খুব সিরিয়াস কেসে দুনিয়া ছেড়েই চলে যেতে হয়। কিন্তু যখনই এরকম হয় তখন ইনস্টিটিউটগুলোর কাছে একটা বাঁধা ধরা অ্যান্সার থাকে। খুবভাবে এদের একটা কভার আপ চলে। জেনারেলি যখন যে কোনো ইনস্টিটিউটে যখন একটা সুসাইড হয়, it's always like mental health issue, relationship issue, personal issue, family issue, done. If those issues were the key things, ওই ইস্যুগুলোতে সে সেই একটা করতো। আর আমরা সায়েন্টিফিক কমিউনিটিতে একটা খুব বড় কথা বলি, ডাইভার্সিটি অ্যান্ড ইনক্লুসিভিটি। আমরা সবাইকে ইনক্লুড করে চলি। তো ফিজিক্যালি ডিসেবলড পারসন যদি সেই ইনক্লুসিভিটির পার্ট হতে পারে, তো একটা মেন্টাল প্রবলেম ফেস করা মানুষ কেন না? ইন্টেলেকচুয়ালি তো সে হ্যাম্পার্ড না, তা নাহলে সে এখানে হতো না। Intellectually that person is sound. Maybe that person has some behavioral issues or some clinical conditions. সেটা আমাদের বদরেশন না। We need to make a safer place. Right. এটা আমাদের দায়িত্ব যে that person should feel safe enough to work in this environment. Why will that person resort to such extreme measures? Right. তো যদি আমরা সেটা তাকে প্রোভাইড না করতে পারছি, তো fault is in us, not in the person. And we failed that person and that person lost his life. তো তার দায়িত্ব তো সবাইকে নিতে হবে, স্পেশালি দ্য পিপল হু আর মেকিং দ্য প্লেস টক্সিক। অ্যাগেন আই রিআইট্রেট কি যখন আমরা আমাদের বাড়ি ছেড়ে এখানে আসছি, আর লোকাল গার্জিয়ানস আর সুপারভাইজার্স, তো ইট ইজ দেয়ার রেসপন্সিবিলিটি টু কিপ আ ট্র্যাক অন আস। তো
তো তখন যারা যারা যদি না করতে পারে সেটা তাদের ফল্ট। দে ক্যান নট শ্রাগ অফ রেসপন্সিবিলিটিস কি আই এম জাস্ট ইউর গাইড, আই এম জাস্ট ইউর টিচার। একজন অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, অ্যাসোসিয়েট প্রফেসর অ্যান্ড দেন প্রফেসর হয়ে পদোন্নতি ঘটান। এই যে প্রমোশনটা হয় সেটার ক্ষেত্রে তার টিচিং এক্সপিরিয়েন্স যতটা কাজে লাগে, তার পাশাপাশি এটাও ম্যাটার করে যে তার কতগুলো রিসার্চ পেপার আছে, তার আন্ডারে কতগুলো পিএইচডি স্টুডেন্ট ডিগ্রি পেলো, ইত্যাদি ইত্যাদি। এবার তারই ল্যাবের বা তারই গ্রুপের কোনো একজন পিএইচডি স্টুডেন্ট যদি ডিপ্রেসড থাকে, তাহলে ডিরেক্টলি তো এটা তার ক্যারিয়ারকেই ক্ষতি করছে। কারণ এই টক্সিক এনভায়রনমেন্টে এরকম মেন্টাল স্টেট নিয়ে কাজ করা কিভাবে সম্ভব? ইফ ইউ আর ইন ডিপ্রেশন ইউ আর অ্যাকচুয়ালি ইন্টেলেকচুয়ালিও তুমি লুজ করছো। তোমার কোয়ালিটি অফ ওয়ার্ক উইল রিফ্লেক্ট হোয়াট ইউ আর গোয়িং থ্রু। আমি ক্লিয়ার মাইন্ডে যখন একটা এক্সপেরিমেন্ট করব, ওইটাতে যত ক্ল্যারিটি থাকবে, একটা ফাজি মাইন্ডে সেই ক্ল্যারিটি থাকবে না। আমাকে রিডু করতে হবে, দ্যাট ইজ আ ওয়েস্ট অফ রিসোর্সেস, ওয়েস্ট অফ টাইম, ওয়েস্ট অফ ইন্টেলেক্ট। সো এই জন্য আমার মনে হয় এক্ষেত্রে যে উই রিয়েলি নিড টু ইন্ট্রোস্পেক্ট ইন্টু কী টাইপের এনভায়রনমেন্ট আমরা আমাদের জন্য তৈরি করছি। সবার থ্রেশহোল্ড এক হয় না। সাম পিপল ক্যান এন্ডিওর আ লট, সাম পিপল কান্ট। So we cannot throw those people off just because তাদের endurance low. তো একটা স্ট্যান্ডার্ড বার তো হতে পারে না, হতে পারে না। অ্যাবসলিউটলি। অনামিত্র যা কিছু ফেস করছিল ওরকম আমরাও ফেস করেছি, অনেকেই ফেস করেছে। একটা পয়েন্টে গিয়ে ও ব্রেক করেছে, আবার অনেকে ব্রেক করেনি, তারা বেরিয়ে যেতে পেরেছে। সাম পিপল কুড অ্যাডাপ্ট, সাম পিপল কুড নট। ডাজ দ্যাট মেক ইট হিজ মিস্টেক? I don't think so. তাহলে তো সেটা ভিকটিমকে ব্লেম করা হয়ে যাবে। আর এখানে এটাই হচ্ছে, ব্লেমিং দ্য ভিকটিম। হিজ মেন্টাল হেলথ ওয়াজ অ্যাট প্রবলেম। আইজারগুলোকে তৈরিই করা হয়েছিল একটা খুব লিবারেল এবং ইনক্লুসিভ মাইন্ডসেট নিয়ে। সেই জায়গায় দাঁড়িয়ে যদি ইনস্টিটিউটের স্টেক হোল্ডাররা এখনও অবধি সেই পুরনো আদ্যিকালের বস্তা পচা ধ্যান ধারণা নিয়েই বেঁচে থাকেন এবং সেগুলোকেই প্রপাগেট করেন, তাহলে আই মাস্ট অ্যাডমিট দ্য ইনস্টিটিউট হ্যাজ ফেইলড ইটসেলফ। You need not have made such a grand তোমাদের establishment. ইয়ে কি মোটো কি? There is a motto, right? You must have some motto. Some excellence or something. Something, right? Something. But excellence, ekhane seriously, excellence is only in the structures. What's inside the structure matters. And ওইটা এখানে grossly neglected. And যেটার দাম একটা লাইফ মানুষকে দিতে হচ্ছে বছরের পর বছর কলকাতায়। অ্যান্ড মেবি আজও যদি কেন আমরা জাস্টিসের ইস্যুটাকে নিয়ে আমরা ফোকাস করছি, ইটস ভেরি ইজি টু টক অ্যাবাউট রিফর্মস, কী হওয়া উচিত, ফিউচারে এই হওয়া উচিত, সেই হওয়া উচিত, বাট আলটিমেটলি ইফ ইউ ডু নট ডিল উইথ হোয়াট হ্যাপেন্ড অলরেডি, হাউ ডু ইউ ব্রিং ফরওয়ার্ড দ্য রিফর্মস? যখনই এরকম কোনো ঘটনা ঘটে আমরা বারবার শুনতে পাই যে আমরা পরবর্তীকালে এমন স্টেপ নেব যাতে ভবিষ্যতে এরকম কোনো ঘটনা না ঘটে। 2022 সালে আইজার কলকাতায় শুভদীপ রায় যখন মারা গিয়েছিল তখনও বলা হয়েছিল, কিন্তু তারপর থেকে স্টুডেন্টদের ওপরেই চাপটা বেড়েছে, যেটা নিয়ে আমরা আগের ভিডিওতে ডিটেলে ডিসকাস করেছি। বাট এই ভবিষ্যৎটা যে কবে আসবে, কোন সুদূর ভবিষ্যতে এই ভবিষ্যৎকে আমরা দেখতে পাবো, তার উত্তর নেই। ভবিষ্যতে হবে এই স্টেটমেন্টটাকে নিয়েই আমার প্রচুর ইস্যু। ভবিষ্যতে হবে কেন, দ্যাট ইজ দ্য বেটার কোয়েশ্চেন। হ্যাঁ, আমরা হয়তো 100% সুসাইডস এলিমিনেট করতে পারবো না আমাদের রিফর্মস দিয়ে। দে উইল অলওয়েজ বি সামওয়ান হু ফলস দ্য প্রে টু দ্য সিস্টেম, কিন্তু আমাদের বেটার ফোকাস শুড বি হাউ টু ট্রাই অ্যান্ড মিটিগেট দ্যাট। কিন্তু ওটা মিটিগেট করার জন্য প্রথমত তো যারা অ্যাকিউজড তাদের মনে সেই ভয়টা ঢোকানো দরকার। ইউ ক্যান নট স্টপ রেপস বাই মেকিং পুলিশ চকি অর ইয়ে অর ও। ইউ নিড অ্যাকচুয়াল রিগারাস পানিশমেন্টস, যেটা পারপেট্রেটরদের মনেও একটা ভয় ঢোকাবে, দিস ক্যান বি মাই কন্ডিশন ইফ আই এম নট কেয়ারফুল। আগের বারও এই হলো, কভার আপ হয়ে গেল, এই জন্যই আবার সেকেন্ড টাইম এটা হওয়ার সাহস করলো কেউ। কিন্তু আগের বারই যদি ওটা পানিশমেন্টটা রিগারাস হতো, অ্যাকচুয়াল হতো, দৃষ্টান্তমূলক হতো, তাহলে আজ এটা হতো না। মেবি হলেও এত কুইক সিকোয়েন্সে হতো না। উই ক্যান নট সেভ এভরিবডি, বাট উই ক্যান ট্রাই সেভ দ্য মেজরিটি। আর এই জন্যই আমরা চাই যে শুধু রিফর্মসের কথা না বলে, শুধু ওই কমিটি এজেন্সি টিম না করে, অ্যাকচুয়াল কোনো পানিশমেন্ট হোক মানুষগুলো, দ্যাট ব্রেকস দের ইগো, দ্যাট ব্রেকস দের গড কমপ্লেক্স। এখানকার লোকেদের সমস্যা কী হয়ে গেছে, প্রচুর লেভেলে গড কমপ্লেক্স জন্মে গেছে ভেতরে। আই এম সো পলিটিক্যালি কানেক্টেড, আই এম সো ইনফ্লুয়েন্সিয়াল, আমার এইখানে এই আছে, সেইখানে সেই আছে, আই ক্যান জাস্ট পুল দ্য স্ট্রিংস, আর জিনিসগুলো সব ধামাচাপা পড়ে যাবে।
এইসব ইনস্টিটিউটগুলোতে একটা বিশাল অসম লড়াই চলে। ফ্যাকাল্টি মেম্বাররা প্রচণ্ড পাওয়ারফুল, তাদের বিশাল বিশাল সব কানেকশন, এবং তারা চাইলেই ইজিলি কোনো প্রোটেস্টিং স্টুডেন্টের ক্যারিয়ার শেষ করতে পারে। অন্যদিকে স্টুডেন্টদের হাতে কোনো পাওয়ার নেই, তাদের হয়ে কথা বলারও কোনো প্ল্যাটফর্মই নেই। সেই জন্যই অ্যাকাডেমিক বুলিংকে বারবার নর্মালাইজ করা হয় এবং ইনস্টিটিউশনাল মার্ডারকেও বলে দেওয়া হয় এরকমটা তো হয়েই থাকে। এখন না জেনারেলাইজ করে দিয়েছে মানুষজন ইনস্টিটিউটসে সুসাইডগুলোকে। ও ইউ সি অমুক ইনস্টিটিউটে 22 জন মারা গেছে। Right, I heard that some authority said that IITs এ এত number of students মারা যায়, IISER এ তো তাও কম মারা গেছে। So is this something to be proud of? Did this happen? এটা কি বলা হয়েছে? এরকম শোনা যায় কথা, জেনারেলাইজ করা হয়। আরে উধর তো ইতনা হো গয়া, ইউ গাইজ আর স্টিল হ্যাভিং আ নাইস থিং হ্যাপনিং। ইভেন বলা হয় যে তোমাদের খুব ভালো ভাগ্য, তোমাদের ফান্ডসগুলো সেন্ট্রাল গভর্নমেন্ট ডিল করে, যদি আমাদের হাতে থাকতো তোমাদের বুঝিয়ে দেওয়া হতো কাজ কি হয়। আচ্ছা, আমি বাড়ি থেকে কয়েকশো কিলোমিটার দূর এসে বসে আছি এই কথা শোনার জন্য। আই এম অলসো সামবডিজ ডটার। আমি চলে গেলে কার কী লস হবে জানি না, কিন্তু আমার বুড়ো মা বাপগুলো শেষ হয়ে যাবে। অ্যান্ড সেখানে দাঁড়িয়ে আমাকে শুনতে হচ্ছে তার হাতে, অ্যান্ড ইটস লাইক টু মেক মি ফিল ব্লেসড কি আমি তার হাতে নই। অ্যান্ড দে আর ওয়াইলিং অ্যাওয়ে টাইম কি হ্যাঁ কবে তুমি আমার হাতে পড়বে, দেন আই উইল শো ইউ what I have against you. That is precisely what's happening to the students who live after 5 years. যাদের কাজ শেষ হয় না, they now come under the supervisor's control, and the supervisors is like, see, this is what work is, this is what we went through. Are you proud of what you went through? I'm not. যা কিছু আজ আমি আমার PhD লাইফে ফেস করলাম, I'll try make sure আমার স্টুডেন্টরা at least সেটা না ফেস করে। অ্যান্ড দেয়ার আর মেনি ফ্যাকাল্টিজ যারা নতুন জয়েন করেছে, নতুন স্টুডেন্টস নিয়েছে, আমাদের অ্যালুমিনাই, তাদের সাথে কথা হয়, অ্যান্ড দে শেয়ার হাউ দে try making the lab a better place for people to work because of the trauma they endured. right. So if these people can, why can't you? তোমরা এখনো সেই বস্তা চাপা ধারণা নিয়ে চলবে আমরা এগুলো ফেস করেছি তোমরাও করো? হাউ ডাজ ইট জাস্টিফাই ইন এনি ওয়ে? আর একটা লিবারেল মাইন্ডসেটের জায়গায় যদি এরকম অর্থোডক্স লজিক চলে, তাহলে ইটস জাস্ট আ ফাসাড। ইট ওয়াজ বেটার উই ওয়ার ইন স্টেট ইউনিভার্সিটিস। অ্যাকচুয়ালি প্রতিবাদের জায়গাটা তো ছিল আমাদের সেখানে। উই ওয়ার নট লুজিং পিপল। আর কতদিন যে আমাদের এই অবস্থায় থাকতে হবে এবং আরও কত তরুণ প্রতিভাকে অকালে পৃথিবী থেকে চলে যেতে হবে, আমরা সত্যিই তার উত্তর জানি না। আমরা চেষ্টা করলাম এই ভিডিওতে তোমাদের এটা জানানোর যে ভারতবর্ষে একজন PhD স্টুডেন্ট কী ফেস করে, কতদিন যে আর এরকম অবস্থা চলবে এবং আরও কত তরুণ প্রতিভাকে অকালে চলে যেতে হবে, তার উত্তর সত্যিই আমাদের জানা নেই। আমরা চেষ্টা করলাম এই ভিডিওর মাধ্যমে তোমাদের জানানোর যে একজন PhD স্টুডেন্ট ভারতবর্ষে ঠিক কী ফেস করে, কতদিন ধরে যার এই অবস্থা চলবে এবং আরও কত প্রতিভাবান ছেলে মেয়েকে অকালে চলে যেতে হবে আমরা সত্যিই জানি না। তবে এই ভিডিওর মাধ্যমে আমরা জানানোর চেষ্টা করলাম যে একজন PhD স্টুডেন্ট ভারতবর্ষে ঠিক কী ফেস করে। সবাই যেটা ফেস করে এমনটা না, তবে গ্যারেন্টি দিয়ে বলতে পারি যে ম্যাক্সিমাম স্টুডেন্ট কোনো না কোনো সময় এটা ফেস করে। প্লিজ এই ভিডিওটা শেয়ার করো যাতে ইনস্টিটিউটের হত্যাকর্তা বিধাতাদের একটু হলেও হুঁশ ফেরে। পারলে আমাদের কাজের ব্যাপারে লোকজনদের জানিও যে আমরা এরকম কাজ করার চেষ্টা করছি। যদি সম্ভব হয় তাহলে আমাদের মেম্বারশিপটা চেক আউট করতে পারো, কমেন্ট বক্সে এবং ডিসক্রিপশনে তার লিঙ্ক দেওয়া আছে। যদি তোমরা ডিরেক্টলি আমাদের সাপোর্ট করতে চাও, ইউ ক্যান সাপোর্ট ফ্রম দেয়ার। তোমরা যদি আমাদের হেল্প করো তাহলে আমরা এরকম কন্টেন্ট আরও বানিয়ে যেতে পারবো। সবাই খুব ভালো থেকো।